থেকে কোন কোনগুলো আমাদের মানে করমুক্ত, কোনগুলো কর দিতে হবে, করমুক্ত আয় কোনগুলো আর করযোগ্য আয় কোনগুলো, তাই না? ওখানে আমরা এর আগে যেটা যে পর্যন্ত আমি আপনাদের সাথে পড়িয়েছিলাম সেটা ছিল বোধহয় উৎসব ভাতা পর্যন্ত। উৎসব ভাতা পর্যন্ত আপনাদেরকে আমি বলেছিলাম, তাই না? আচ্ছা, একটু দেখেন তো কয়জন আছেন আমরা ক্লাসে? ম্যাম 42 জন। 42 জন। আচ্ছা, তাহলে আমরা গত ইয়েতে পড়েছিলাম উৎসব ভাতা পর্যন্ত, যে উৎসব ভাতা যেটা বেতনের একটা পার্ট, বেতনের সেটা উৎসব ভাতাটা সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে কোনটা করযুক্ত, মানে সেটা করযোগ্য কিংবা করযোগ্য নয়। উৎসব ভাতা পর্যন্ত পড়েছিলাম যে উৎসব ভাতা ছিল যে সম্পূর্ণ সরকারি যারা তাদের ক্ষেত্রে হচ্ছে সম্পূর্ণ অংশ করযোগ্য, এবং বেসরকারি যারা সেটা ছিল সম্পূর্ণভাবে করযোগ্য, তাই তো? তাহলে নেক্সট হচ্ছে কি, আপনাদের কাছে শীট আছে, বলেন আমাকে। আজকে যখন আপনাদের শীট দিয়ে দিলাম তখন আজকে তো ডিসকাশন করার কথা, আমার পড়ানোর কথা না। নেক্সট কি, উৎসব ভাতার পরে কি আছে? পরিচালক ভাতা ম্যাম। হ্যাঁ, পরিচালক ভাতা। আমরা তো খুব সহজ ভাবে, যে এখানে কিন্তু দেয়া আছে, তাই না? যখন দেয়া থাকবে তাহলে আমরা সেভাবে যাই। আমরা নেক্সট হচ্ছে শুধু দেখে নিচ্ছিলাম আপনাদের কে কে আছেন। আচ্ছা, পরিচালক ভাতা। পরিচালক ভাতা হচ্ছে করমুক্ত হয়। পরিচালক কোন ক্ষেত্রে হয়, মানে সরকারি ইয়েতে যখন আমরা করমুক্ত হয়, এবং সম্পূর্ণ অংশ যদি বেসরকারি ক্ষেত্রে হয় তাহলে সম্পূর্ণ অংশ করযোগ্য। তা আমরা অনেক সময় দেখি না, অটোনমাস বডিতে পরিচালক নিয়োগ করা হয়, ব্যাংকিং সেক্টরে দেখবেন একজন বাইরে থেকে কাউকে পরিচালক নিয়োগ করা হয়, কিংবা কেউ পরিচালক থাকে। তারপর হচ্ছে এই যে কর্পোরেশন গুলোতে যখন পরিচালক নিয়োগ করা হয় কিংবা পরিচালক থাকে, সেই ক্ষেত্রে মানে সেটা যদি সরকারি ক্ষেত্রে হচ্ছে করমুক্ত, আর বেসরকারি ক্ষেত্রে হচ্ছে সম্পূর্ণ করযোগ্য। ছুটি ভাতা, ছুটি ভাতা হচ্ছে করমুক্ত, আর বেসরকারি ক্ষেত্রে হচ্ছে সম্পূর্ণ করযোগ্য। এখানে দেখা যাচ্ছে একটা জিনিস খেয়াল করেন যে করমুক্ত, করযোগ্য আর সম্পূর্ণ করমুক্ত ক্ষেত্রে সরকারি যারা কর্মচারী রয়েছেন তাদের ক্ষেত্রে এক ধরনের বিষয় রয়েছে, তাদের অনেকগুলোই হচ্ছে করমুক্ত, তাদের সেখানে ট্যাক্সের আওতায় আনা হয়নি। আর বেসরকারি ক্ষেত্রে সেগুলো ট্যাক্সের আওতায় আনা হয়েছে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ছুটি ভাতা যেমন হচ্ছে সরকারি ক্ষেত্রে করমুক্ত, আবার বেসরকারি ক্ষেত্রে হচ্ছে করযোগ্য। সম্মানী যেগুলো পুরস্কার, সেগুলো হচ্ছে সম্পূর্ণই হচ্ছে সরকারি ক্ষেত্রে করমুক্ত, বেসরকারি ক্ষেত্রে করযোগ্য। ওভারটাইম যেটা, সেটা হচ্ছে সরকারি ক্ষেত্রে হচ্ছে করমুক্ত, আর বেসরকারি ক্ষেত্রে করযোগ্য। তারপর হচ্ছে বোনাস। বোনাস হচ্ছে সরকারি ক্ষেত্রে সম্পূর্ণ, বোনাস হচ্ছে অবশ্য সব ক্ষেত্রেই করযোগ্য, উভয় পক্ষে সরকারি বেসরকারি, এটা মূল বেতনের সাথে চলে যায়, সেক্ষেত্রে এটা করযোগ্য হয়। তারপরে হচ্ছে যে প্রভিডেন্ট ফান্ড, যেটা মানে ভবিষ্যৎ তহবিল, যেটা গভর্নমেন্টের ক্ষেত্রে হয়, সরকারি ক্ষেত্রে হয় জিপিএফ, আর যদি কোম্পানির ক্ষেত্রে হয় সিপিএফ। তো সেখানে হচ্ছে যে এটা সম্পূর্ণ সরকারি এবং ইয়া থেকে, মানে কোম্পানি যখন অটোনমাস হয়ে যায় তখন সেটা করমুক্ত আয়ের মধ্যে চলে যায়। আর যখন বেসরকারি হয়, বেসরকারি ক্ষেত্রে সম্পূর্ণ বেসরকারি, সেক্ষেত্রে করযোগ্য। তারপর স্বীকৃত ভবিষ্যৎ তহবিলে অর্জিত সুদ। দেখেন, ভবিষ্যৎ তহবিলে আমরা যখন বেতনের উপাদান পড়ব, বেতনের উপাদানের মধ্যে আমরা দেখবো যে ভবিষ্যৎ তহবিল একটা বেতনের উপাদান রয়েছে। তো এই ভবিষ্যৎ তহবিলে যে অর্জিত সুদ, যেগুলো টাকা যেটা জমা থাকে, সেটা থেকে যে ইন্টারেস্ট আসে, সেটা হচ্ছে সরকারি ক্ষেত্রে সম্পূর্ণ করমুক্ত। আর বেসরকারি ক্ষেত্রে বলা হয়েছে যে মূল বেতনের 1/3 অংশ পর্যন্ত যে সুদটা পাওয়া যায়, তো এই তোমার সরকার কর্তৃক যে নির্ধারিত 14.5% এর মধ্যে যেটা কম পরিমাণ সেই অংশটাই করমুক্ত। 1/3 আমরা বলি, 14.5% না যে সহজ হিসাবে, যেটা মূল বেতনের 1/3 অংশ পর্যন্ত যেটা সুদ আসে, প্রাপ্ত সুদ যেটা, সেটা হচ্ছে করমুক্ত। আর 2/3 পড়বে
কেউ গান গাচ্ছেন, কেউ কাশি দিচ্ছেন, তাই না? আপনাদের মিউট করে রাখারও দরকার হয় না, আপনারা মিউট করেই রাখেন, কথা বলেন, মানে কিন্তু এই যে আনএক্সপেক্টেড কিছু মানে ইয়ে হয়ে যাচ্ছে, সেগুলো একটু বন্ধ করি আমরা। তারপর হচ্ছে যানবাহন সুবিধার জন্য যে ইয়াটা টাকা প্রদান করা হয়, যে সে যেমন মানে যখন ব্যক্তিগতভাবে ব্যবহারের জন্য যে অনেক সময় গাড়ি দেওয়া হয়, যানবাহন গাড়িতে ট্রান্সপোর্ট দেওয়া হয় না একটু, হাই অফিসিয়ালদের ক্ষেত্রে যে গাড়িটা দেওয়া হয়, গভর্নমেন্ট অফিসিয়ালের ক্ষেত্রে হচ্ছে করমুক্ত, আর বেসরকারি ক্ষেত্রে হচ্ছে ব্যক্তিগত ব্যবহারের জন্য যখন গাড়ি পান মূল বেতন, সেটা সেক্ষেত্রে হচ্ছে যে মূল বেতনের 5% বা বার্ষিক 60,000 টাকা, এইটা হচ্ছে সরাসরি করযোগ্য হবে, এর বেশি না। আর যদি করদাতা সেক্ষেত্রে নিয়োগকর্তা মানে কর্তৃক প্রদত্ত যে ভাড়ায় সজ্জিত, যেমন কর্তৃক সরাসরি যেটা দেয়, কিংবা যেখানে বাস করেন সেখানে যেটা থাকে, সেক্ষেত্রে বললাম যানবাহনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে গভর্নমেন্টের ক্ষেত্রে সম্পূর্ণ করমুক্ত এবং বেসরকারি ক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিমাণ হচ্ছে করের আওতায় আসবে। আবার বাড়ি ভাড়ার ক্ষেত্রেও হচ্ছে এরকমের একটা নির্দিষ্ট, গভর্নমেন্টের ক্ষেত্রে কর একটা হচ্ছে পুরোটাই হচ্ছে করমুক্ত, আর বেসরকারি ক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিমাণ অংশ যেটা উল্লেখ করা হয়েছে সেটা করের আওতায় আসবে। তো এই পর্যন্তই হচ্ছে আমাদের যে আমরা কোন কোন যে জিনিস, কোন কোন বিষয়গুলো করের আওতায় আসবে, কোন কোন বিষয়গুলো করের আওতায় আসবে না। এরপরে আমরা চলে যাব হচ্ছে বেতন, মানে বেতনের যে উপাদানগুলো রয়েছে, বেতনের উপাদানে চলে যাব, যে একটা বেতন বলতে আসলে আমরা কি বুঝি। বেতন বলতে আমরা বুঝি, আমরা যখন কোথাও কাজ করি, চাকরি করি, বিশেষ করে কাজ করা বলতে অনেক কাজ, চাকরি করি, নিয়োগকর্তা থাকেন একজন, তখন সেখান থেকে আমার কাজের বিনিময়ে কিংবা শ্রমের বিনিময়ে যে মাসিক যে টাকাটা আসে, সেটাই হচ্ছে বেতন। তো এই বেতন, বেতন শুধুমাত্র বেতনে অনেকগুলো উপাদান আছে, অনেকগুলো উপাদান রয়েছে। সেই উপাদানগুলো হচ্ছে এরকমের, যে প্রথম হচ্ছে মূল বেতন। আমরা সবসময় বলি না যে মানে মূল বেতনটা কত, বেসিক স্যালারিটা কত। তো মূল বেতনটা হচ্ছে যে একজন কর্মী তার কাজের শ্রমের বিনিময়ে যে নিয়োগকর্তার কাছে একটা নির্দিষ্ট সময়ান্তর যে পারিশ্রমিক প্রাপ্ত একটা উল্লেখ থাকে। আপনি যখন চাকরিতে ঢুকছেন তখন আপনার একটা বেসিক স্যালারির কথা উল্লেখ থাকে, আপনার বেসিক এইটা, সেটা হচ্ছে মূল বেতন। তো আয়কর অধ্যাদেশের 32-33(2) এর মধ্যে এর ক্ষেত্রে নিম্ন বিষয়সমূহ মূল বেতনের অন্তর্ভুক্ত হবে না, সেটা হচ্ছে মহার্ঘ ভাতা, আর একটা হচ্ছে স্বীকৃত ভবিষ্যৎ তহবিলের নিয়োগকর্তা, যেটা নিয়োগকর্তা মানে যার অফিসে চাকরি করেন, যেটা আপনারটা বাদে নিয়োগকর্তা যেটা দান করে তার উপরে যে সুদটা আসে সেটা, আর যে উল্লেখিত যে কর অযোগ্য যেগুলো, সেগুলো মূল বেতনে আসবে না। এরপর হচ্ছে সেকেন্ড উপাদান হচ্ছে মজুরি। মজুরি হচ্ছে কর্মী তার শারীরিক শ্রমের বিনিময়ে নিয়োগকর্তার নিকট হতে নির্দিষ্ট সময় অন্তর যে অর্থ প্রাপ্ত হন তাকে মজুরি বলে। তো বেতন আর মজুরির মধ্যে সেক্ষেত্রে পার্থক্যটা কি হয়? একটাই বলা হয়েছে যে শ্রমের বিনিময়ে নিয়োগকর্তার নিকট হতে নির্দিষ্ট সময় অন্তর যে পারিশ্রমিক পান তাকে মূল বেতন বলে। আর মজুরির ক্ষেত্রেও কিন্তু একই কথা বলা হচ্ছে, কর্মী তার শারীরিক শ্রমের বিনিময়ে। দুইটা বিষয় খেয়াল করেন, একটা বলা হচ্ছে মূল বেতনে কর্মী তার মানসিক শ্রমের বিনিময়ে, এখানে বলা হয়েছে শারীরিক শ্রম। পার্থক্যটা কোথায়? শ্রমটা দুই ধরনের এখানে দেখিয়েছে, একটা হচ্ছে মানসিক শ্রম, একটা শারীরিক শ্রম। তো শারীরিক শ্রমের বিনিময়ে যে টাকাটা পায় সেটা হচ্ছে মজুরি। বার্ষিক বৃত্তি, কোন শ্রমিক নিয়োগকর্তার নিকট হতে কার এয়ারফোনে সাউন্ড হয়, কোন কর্মী তার নিয়োগকর্তার নিকট হতে বার্ষিক ভিত্তিতে যে অর্থ পায় তাকে বার্ষিক বৃত্তি বলে। বার্ষিক বৃত্তি করদাতার বেতন খাতে আয়ের সাথে যোগ হয়, কিন্তু এটা সম্পূর্ণ করমুক্ত। তবে নিয়োগকর্তা ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট হতে বার্ষিক বৃত্তি পাওয়া গেলে তা করদাতার অন্যান্য উৎস খাতের আয় হিসাবে অন্তর্ভুক্ত হবে। এখানে তাহলে বার্ষিক বৃত্তিটা কি? কোনো কর্মী নিয়োগকর্তা যেখান থেকে, যে অফিসে আপনি নিয়োগ পেলেন সেখান থেকে বার্ষিক ভিত্তিতে যে অর্থ পায়, একটা ভবিষ্যৎ মানে অ্যানুয়াল একটা ফি আসে,
অ্যানুয়ালি একটা বার্ষিক, হয়তো দেখা যাচ্ছে কোনো কোম্পানির ধরি কোনো বেসরকারি কোম্পানি তাদের লভ্যাংশ আসে, বার্ষিক একটা লভ্যাংশ আসে, কিংবা অন্য যে কোনো ভাবেই হোক বার্ষিক একটা অ্যামাউন্ট যখন আর কর্মী পায়, সেটা হচ্ছে বার্ষিক বৃত্তি। এবং সেই বার্ষিক বৃত্তিটা যেটা বলা হচ্ছে যে নিয়োগকর্তা মানে নিয়োগকর্তা সরাসরি যে বার্ষিক বৃত্তিটা দেন সেটা হচ্ছে কর মুক্ত। সেটা কোন ক্ষেত্রে, সেগুলো আমরা আগে বলেছি যে বার্ষিক বৃত্তি বা কি কোনগুলো সরকারি ক্ষেত্রে কোনটা কর মুক্ত, বেসরকারি ক্ষেত্রে কোনটা কর মুক্ত। আর এখানে বার্ষিক বৃত্তি বলতে যে জিনিসটা বোঝাচ্ছে যে নিয়োগকর্তা বছরের শেষে যে একটা অংশ আসে বেতনের সাথে যোগ মানে পাওয়া যায়, সেটা সর্বশেষ বার্ষিক। কারণ আমাদের করটাই হচ্ছে বছরের মানে 12 মাসে যে আয় হয়, যে আয় করি, সেই আয়ের ভিত্তিতে আমাদেরকে কর দিতে হয়। তাহলে বার্ষিক বেতনের বাইরেও যে বার্ষিক একটা অর্থ, বার্ষিক একটা ধরেন এটা পাওনা একটা অর্থ পরিশোধ করে কর্মীকে, তখন সেটা ওই 12 মাসে বেতনের সাথে যোগ হবে। যোগ হলে সেটা কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে কর মুক্ত, কিছু কিছু ক্ষেত্রে করযোগ্য। এরপর হচ্ছে গ্র্যাচুইটি, যেটাকে আনুতোষিক গ্র্যাচুইটি আমরা বলি সহজভাবে। যেটা গ্র্যাচুইটি হচ্ছে আমাদের সবার কাছে খুব পরিচিত একটা শব্দ। চাকরি যারা করেন তারা গ্র্যাচুইটি জানেন। করদাতা চাকরি থেকে অবসর গ্রহণ করলে তার অতীত সেবার জন্য চাকরির শর্ত অনুযায়ী নিয়োগকর্তা নিকট হতে এককালীন যে অর্থ পান তাকে মানে গ্র্যাচুইটি বলে। তো এখানে একটা বিষয় খেয়াল করেন, গ্র্যাচুইটি এককালীন যে টাকা পান, এখানে কিন্তু যারা সরকারি ইয়েতে আছেন, যারা পেনশন পান, পেনশন মানে প্রতি মাসে যে টাকাটা পান, সরকারি ক্ষেত্রে সাধারণত হয় যে রিটায়ারমেন্টের পরে তারা পেনশন পান। পেনশনে একটা মানে একটা টাকা পাওয়ার পরে বছরের শেষ ইয়েতে পরে প্রতি মাসে মাসেই টাকা পান, সেটা হচ্ছে পেনশন ক্ষেত্রে। তো বেসরকারি ক্ষেত্রে কিংবা অনেক ক্ষেত্রেই হচ্ছে অটোনমাস বডিজের ক্ষেত্রে যেটা হয়, তাদের কোনো মাসিক পেনশন থাকে না। তখন তাদের রিটায়ারমেন্টের পরে এলপিআর এর পরে যে একটা টাকা দেয়া হয় যে এককালীন যে টাকাটা দেওয়া হয়, সেটাই হচ্ছে গ্র্যাচুইটি। এরপর হচ্ছে অবসর ভাতা। করদাতা চাকরি হতে অবসর গ্রহণ করলে চাকরির শর্ত অনুযায়ী নিয়োগকর্তার নিকট হতে মাসিক যে ভাতাটা পান, সেটাই যেটা আমরা বললাম যে আমরা জেনারেলি পেনশন বলতে যেটা বুঝি অবসর ভাতা, যে এটা একটা গ্র্যাচুইটি একটা পেনশন ভাতা, দুইটা ক্ষেত্রে যারা মানে পেনশন যারা মাসে মাসে টাকা পাচ্ছেন, সেটা কিন্তু পেনশন সরকারি ক্ষেত্রেই হয় যে প্রতি মাসে তাদের পেনশনে যাওয়ার পরে টাকা পাচ্ছেন। বেসরকারি কিংবা অটোনমাস বডিজের ক্ষেত্রে হচ্ছে যে এককালীন টাকাটা দেওয়া হয়। এটা পার্থক্যটাই হচ্ছে এটা। গ্র্যাচুইটি হচ্ছে এককালীন যে টাকাটা দেওয়া হয় সেটা হচ্ছে গ্র্যাচুইটি, আর পেনশন কিংবা অবসর ভাতা হচ্ছে যে পেনশনে যাবার পর, অবসরে যাওয়ার পরে দুই পক্ষই কিন্তু অবসরে যাচ্ছেন। এক পক্ষ হচ্ছেন এককালীন টাকাটা পেয়ে যাচ্ছেন, তাদের প্রতি মাসে আর টাকা প্রদান করা হয় না। আর যারা এককালীন টাকা পাচ্ছেন, এককালীনও তারা কিছু টাকা পান, কিন্তু সাথে তারা নিয়ম অনুযায়ী, সরকারি নিয়ম অনুযায়ী প্রতি মাসে তারা একটা ভাতা পান, যেটা হচ্ছে মূল বেতন, মানে সর্বশেষ মূল বেতনটা। বিশেষ ভাতা। করদাতা অফিসের কাজ সম্পাদনের জন্য নিয়োগকর্তা নিকট হতে যে ভাতা পান তাকে বিশেষ ভাতা বলে। অফিসের কাজের জন্য প্রাপ্ত ভাতা যদি অফিসের কাজে ব্যয় হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে ট্যাক্সের বাইরে যাবে। আর যদি ভাতা সম্পূর্ণ ব্যয় না হয়, সেক্ষেত্রে অব্যবহৃত অংশ সেটা আয় হিসাবে মোটায় ধার্য হবে। যেটা আমরা বললাম না একবার, যেটা বললাম মেডিকেলের ক্ষেত্রে, যেটা যেটা যতটুকু অংশ খরচ হবে তার বাইরে বাদ বাকিটুকু আয়ের সাথে যোগ হবে। যেটুকু খরচ হবে সেটা হচ্ছে এক ধরনের বিশেষ ভাতা। সেটাও আপনার যতটুকু খরচ হচ্ছে, যে কারণে আপনাকে বিশেষ ভাতাটা দেওয়া হচ্ছে, সেটা যতটুকু খরচ হচ্ছে সেইটুকু করের বাইরে যাবে, কিন্তু যেটা থাকবে সেটা মূল বেতনের সাথে যোগ হবে। আপ্যায়ন ভাতা এরকম একটা, নিয়োগকর্তার নিকট হতে কর্মী নির্দিষ্ট সময় অন্তর আপ্যায়ন ভাতা বাবদ যে টাকা প্রাপ্ত হন সেটা হচ্ছে আপ্যায়ন ভাতা। আপ্যায়ন ভাতার মধ্যে মানে প্রাপ্ত অংশ করদাতা, মানে আপ্যায়ন ভাতাটা যেটা হচ্ছে সম্পূর্ণটাই হচ্ছে কর, মানে করের বাইরে। তবে চিকিৎসা ভাতা নিয়োগকর্তার নিকট হতে পরিবারের জন্য, পরিবার বলতে কে, স্ত্রী কিংবা স্বামী, ছেলে মেয়ে, বাবা মা যদি থাকে পরিবারে, তাদের পোষ্যদের, মানে পোষ্য বলতে যাদের চিকিৎসার জন্য যে ভাতা প্রাপ্ত হন তা চিকিৎসা ভাতা। এবং এই চিকিৎসা ভাতা কর্মীর বেতনের আয়ের অন্তর্ভুক্ত হয়। তবে এখানে কিন্তু আমরা একটা জায়গায় আমরা দেখেছি যে
চিকিৎসা ভাতা যতটুকু খরচ হবে বাদ বাকি টাকা কিন্তু কর মানে করের আওতায় আসে। আর স্বভাবতই আমরা এটা বলি, কিন্তু দেখা যাচ্ছে যে টাকাই চিকিৎসা ভাতা হিসেবে ধার্য হয় সেটা কখনোই এর থেকে বেশিই খরচ হয়, কম খরচ হয় না। তো ভাড়ামুক্ত বাসস্থান, নিয়োগকর্তার নিকট হতে কর্মী সম্পূর্ণ বিনা ভাড়ায় বাসস্থান পেলে উক্ত বাসস্থানের আর্থিক মূল্য তার আয় হিসাবে অন্তর্ভুক্ত হবে। এক্ষেত্রে বাসস্থান মানে ডেকোরেট করার জন্য মানে যে ধরনের হোক না কেন, বাসস্থানের বার্ষিক ভাড়া মূল বেতনের 25% এই দুটির মধ্যে ছোটটা বেতনে অন্তর্ভুক্ত হবে। এইটা কিন্তু আমরা ওই যে কোনটা কোন করের আওতায় আসবে, কোনটা করের আওতায় থাকবে, থাকবে না, কোনটা, এর ক্ষেত্রে আমরা কিন্তু বাসস্থানের ক্ষেত্রে পড়েছি। তারপর যাতায়াতের ভাড়া, একইভাবে যাতায়াত বাবদ নগদ যে ভাতা পান তাকে যাতায়াত ভাতা বলে। আর কর্মীর এই যাতায়াত ভাতা এখানে যেটা 24,000 টাকা পর্যন্ত অকার্যধার, এটা হচ্ছে এখন বোধহয় এই যে এটা অনেক এই যে যেটা থেকে আপনাদেরকে আমি দিয়েছিলাম সেই বইটা হচ্ছে অনেক আগে, আরো 4 বছর আগের। অ্যামেন্ডমেন্ট কিছু এসছে কিনা আমি আসলে জানি না, আপনারা কি জানেন অ্যামেন্ডমেন্ট আসছে কিনা? কেউ জানলে একটু মিউট করে বলেন। ম্যাম আমার বইয়েও 25,000 আছে, নতুন অ্যামেন্ডমেন্ট করছে। হ্যাঁ সেইটা, তাহলে এখানে ছিল 24, তাহলে 25,000 পর্যন্ত। হ্যাঁ ম্যাম। তারপর যানবাহন সুবিধা, নিয়োগকর্তার নিকটে কর্মী সম্পূর্ণ বা আংশিকভাবে ব্যক্তিগত কাজে ব্যবহার করার জন্য কোনো যানবাহন পেলে তার যানবাহন সুবিধা বলে। এরূপ যানবাহন সুবিধার ক্ষেত্রে মূল বেতনের 7.5% যেখানে লেখা হচ্ছে, এটারও যদি অ্যামেন্ডমেন্ট থাকে, অ্যামেন্ডমেন্ট আমাদের প্রতি বছরই হতে পারে কিংবা নাও হতে পারে, যেটা অ্যামেন্ডমেন্টে আসবে আমরা নতুন নতুন অ্যামেন্ডমেন্টে দেখবো, সেই অংশটাই বেতন খাতের আয় হিসেবে অন্তর্ভুক্ত হবে। তারপর এটা দেখেন যানবাহন সুবিধা ও ভাতা, নিয়োগকর্তার নিকট হতে কর্মী সম্পূর্ণ বা আংশিকভাবে ব্যক্তিগত কাজে ব্যবহার করার জন্য যানবাহন সুবিধা ছাড়াও যদি অন্য কোনো ভাতা পেয়ে থাকে তাহলে উক্ত ভাতা ও মূল বেতনের 7.5% উভয় বেতন খাতে আয় হিসাবে অন্তর্ভুক্ত হবে। উল্লেখ্য যে এক্ষেত্রে ভাতা হতে অকরধার্য হিসাবে 25,000 টাকা বাদ দেওয়া যাক, মানে 24,000টা যেটা অ্যামেন্ডমেন্ট, এক্ষেত্রেও তাহলে 25,000 করার কথা, বাদ দেওয়া যাবে না। তারপরে হচ্ছে ফি ও কমিশন, কর্মী তার নিজের কাজের জন্য নিয়োগকর্তার নিকট হতে কোনো ফি বা কমিশন প্রাপ্ত হলে তা হচ্ছে বেতন খাতে আয়ের অন্তর্ভুক্ত হবে। এরূপ কমিশন সম্পূর্ণ ট্যাক্স ফ্রি। তারপর হচ্ছে মানে যদি কেউ তার অফিসিয়াল অনুযায়ী পায়, লোকবল পায়, যেমন দারোয়ান পেতে পারে, সিকিউরিটি মানে তার দারোয়ান পেতে পারে, কাজের জন্য একজন সাহায্যকারী পেতে পারে, সেক্ষেত্রে নিয়োগকর্তা মানে চাকরির শর্ত অনুযায়ী ব্যক্তিগতভাবে নিয়োগকৃত এই স্টাফদের জন্য যে প্রাপ্ত অর্থ সেটা কর ধার্য আয় এবং বেতনের খাতে আয়ের অন্তর্ভুক্ত হবে। ক্ষতিপূরণ, নিয়োগ চুক্তি পরিবর্তন বা বাতিল হওয়ার কারণে কর্মী কোনো ক্ষতিপূরণ পেলে তা বেতন খাতে আয়ের অন্তর্ভুক্ত হবে এবং তা করের আওতায় থাকবে। অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তা যে দান থাকে, যে মানে ভবিষ্যৎ তহবিল যেটা অনুমোদিত থাকে, সেক্ষেত্রে যদি নিয়োগকর্তা সমপরিমাণ অর্থ জমা করে, আপনি যদি 10 টাকা দেন, নিয়োগকর্তা 10 টাকা দিবে। এক্ষেত্রে যে নিয়োগকর্তা অর্থ কর্মীর বেতন খাতে আয়ের সাথে অন্তর্ভুক্ত হয় এবং তা কর ধার্য হয়। অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদ, এটাও হচ্ছে বেতন খাতে আয়ের সাথে অন্তর্ভুক্ত হচ্ছে। অননুমোদিত প্রভিডেন্ট ফান্ডের যেটা উদ্ধৃত থাকে, অননুমোদিত প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান বাবদ সঞ্চিত উদ্ধৃত কর্মীর মোট বেতনে অন্তর্ভুক্ত হয়। যে বছর কর্মী চাকরি ছেড়ে যায় এবং এই প্রভিডেন্ট ফান্ডের উদ্ধৃত অর্থ হাতে পায় সে বছরে মোট বেতনের অন্তর্ভুক্ত হয়। যে বছরে হাতে পাচ্ছে সে বছরই এটা মূল বেতনে অন্তর্ভুক্ত হয়। তারপর হচ্ছে বেতন পূরক, এটা হচ্ছে চাকরির শর্ত অনুযায়ী কর্মী নিয়োগকর্তার নিকট হতে বেতন ছাড়া অন্যান্য যে সকল সুবিধা পেয়ে থাকেন তাকে বেতন পূরক বলে। কি বলছে যে চাকরির শর্ত অনুযায়ী নিয়োগকর্তার নিকট হতে বেতন ছাড়াও যে সুবিধা পেয়ে থাকেন তাকে বেতন পূরক। আয়কর অধ্যাদেশ 2-এর 45 ধারা অনুযায়ী বেতন পূরক কর্মী বেতনের সাথে অন্তর্ভুক্ত হবে। এই হচ্ছে আমাদের বেতনের উপাদান। তাহলে বেতনের উপাদান আমরা দেখলাম।
বেতনের উপাদানের পরে দেখলাম, আর তার আগে দেখলাম যে বেতনের উপাদানের মধ্যে কোন কোন বিষয়গুলো করমুক্ত আর কোন কোন করের আওতায় আসবে, কোনগুলো করের আওতায় আসবে না। এটা এরপরে আসলে আমাদের যেটা এই বেতন ইয়েতে যদি যাই আমরা, এই যে ভবিষ্যৎ তহবিলের কিছু ইয়ে আছে, ক্লাসিফিকেশন আছে, যে ভবিষ্যৎ তহবিলের কিছু অনেকগুলো শ্রেণী বিভাগ আছে, যেমন সরকারি বা সরকারি যে প্রভিডেন্ট ফান্ড আছে, বেসরকারি প্রভিডেন্ট ফান্ড রয়েছে। তারপর বেসরকারি প্রভিডেন্ট ফান্ড আবার দুই ভাবে, একটা অনুমোদিত স্বীকৃত আর একটা হচ্ছে অননুমোদিত প্রভিডেন্ট ফান্ড। এইভাবে অনেকগুলো এই প্রভিডেন্ট ফান্ডের যে শ্রেণী বিভাগগুলো রয়েছে সেগুলো হচ্ছে যারা যে যে সেক্টরে যেখানে কাজ করেন সেই অনুযায়ী ভবিষ্যৎ মানে প্রভিডেন্ট ফান্ডের এটা যাবে। হ্যাঁ, তারপরে আমরা আপনারা একটু দেখবেন যে যারা বই নিয়েছেন যে প্রভিডেন্ট ফান্ডের অনেকগুলো ক্লাসিফিকেশনের মধ্যে, তার মধ্যে মানে একটা একটা শ্রেণী বিভাগের মধ্যে অনেকগুলো ছোট ছোট পার্ট করা আছে। এই যে যে জিনিসগুলো আছে, যেমন অনেকটা আছে যে সরকারি, যেটা হচ্ছে স্ট্যাটিউটরি একটা প্রভিডেন্ট ফান্ড আছে, সরকারি মানে বিধিবদ্ধ একটা ভবিষ্যৎ তহবিল আছে। তো এইগুলো হচ্ছে আপনারা ছোট করে ক্লাসিফিকেশন গুলো দেখবেন, কারণ এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে এর আগের যে প্রশ্নগুলো দেখবেন ওখানে দেখবেন এগুলো সবসময় ডেফিনেশনের মধ্যে আসে, যে আপনাদের কোশ্চেনের মধ্যে মানে পরীক্ষা প্রশ্নের মধ্যে 4-5টা ইয়া লিখতে হয়, উত্তর সংজ্ঞা লিখতে হয়। সংজ্ঞা লিখতে গেলে সেখানে এই যে এই জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো আসে, যেমন সরকারি যে স্ট্যাটিউটরি প্রভিডেন্ট ফান্ড আছে, এটা হচ্ছে যে 1925 সালে যে ভবিষ্যৎ তহবিল আইন আমাদের ইয়েটা অধ্যাদেশ, যেটা 2 সাবসেকশন জি মানে 2G অনুযায়ী বলা হচ্ছে সরকারি বা বিধিবদ্ধ ভবিষ্যৎ তহবিল বলতে বোঝায় সরকারি কর্মচারী, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি বিভিন্ন সংস্থায় নিয়োজিত কর্মচারীদের জন্য একটি গঠনকৃত তহবিল। বাংলাদেশের সকল শ্রেণীর সরকারি কর্মকর্তা কর্মচারীরা চাকরিতে যোগদানে 2 বছর পর বাধ্যতামূলকভাবে মূল বেতনের একটি নির্দিষ্ট অংশ প্রতি মাসে এই প্রভিডেন্ট ফান্ডে জমা রাখতে হয়। কোনো কর্মকর্তা কর্মচারী ইচ্ছা করলে 2 বছর অতিবাহিত হওয়ার পরে পূর্বেও ভবিষ্যৎ তহবিলে অর্থ জমা রাখতে পারেন। শুধুমাত্র এই অর্থের মাধ্যমেই বিধিবদ্ধ প্রভিডেন্ট ফান্ড গঠিত হয়। তাইলে এই যে স্ট্যাটিউটরি প্রভিডেন্ট ফান্ড, যেটা সরকারি কর্মচারী কর্মকর্তাদের ক্ষেত্রে আমরা দেখলাম, সেটা দেখলাম যে চাকরিতে যোগদানে 2 বছর পরে এই প্রভিডেন্ট ফান্ডটা গঠন করা হয়। আর যদি চায় যে কর্মকর্তা এবং কর্মচারী যদি চান, তাইলে সে এই 2 বছর আগেও প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা রাখতে পারেন। এই প্রভিডেন্ট ফান্ডে জমাকৃত অর্থের সম্পূর্ণ সুদ, এই যে আপনি টাকা রাখছেন সেখানে ওই যেটা আমরা বললাম যে আপনি 10 টাকা দিলে নিয়োগকর্তা 10 টাকা দিবে, এখানে যে সুদটা আসবে এই সুদটা সম্পূর্ণভাবেই হচ্ছে ইনকাম ট্যাক্স ফ্রি। অবসর গ্রহণ করার সময় যে এইটা ক্ষেত্রে এটা সম্পূর্ণ অংশ যে পাবে, প্রভিডেন্ট ফান্ডের যে টাকাটা পাবে রিটায়ারমেন্টের সময়, সেটা সম্পূর্ণ হচ্ছে ইনকাম ট্যাক্স ফ্রি। আমি এই প্রভিডেন্ট ফান্ডে এইটা আপনাদেরকে এই জন্য পড়ালাম, যেটা আমি এর আগে অনেকগুলো প্রশ্ন দেখেছি যে এটা আপনাদের ইয়ে আসে, ব্যাখ্যা হিসাবে আসে যে স্ট্যাটিউটরি প্রভিডেন্ট ফান্ড বা সরকারি বিধিবদ্ধ যে ভবিষ্যৎ তহবিল রয়েছে সেটা কাকে বলে, এটা। এবং এই প্রভিডেন্ট ফান্ডের একটা ইয়ে আছে, শ্রেণী বিভাগ ক্লাসিফিকেশন আছে। এটাও হচ্ছে বেশ দুইটা, একটা হচ্ছে জেনারেল প্রভিডেন্ট ফান্ড আর একটা হচ্ছে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড। আমরা তো যেটা বললাম যে জেনারেল প্রভিডেন্ট ফান্ড হচ্ছে, জেনারেল প্রভিডেন্ট ফান্ডে শুধুমাত্র কর্মীর জমাকৃত অর্থ দ্বারা গঠিত হয়, আর এই ফান্ডে নিয়োগকর্তা বা সরকার কোনো প্রকার অর্থ প্রদান করে না। এটি সকল শ্রেণীর যারা পেনশন যোগ্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রযোজ্য। আর একটা হচ্ছে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড। কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড হচ্ছে কর্মী এবং নিয়োগকর্তার সমপরিমাণ অর্থের দ্বারা গঠিত হয়। এটা সকল শ্রেণীর অপেনশনযোগ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, যারা পেনশন পাবেন না তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। সাধারণত পেনশনযোগ্য সরকারি কর্মচারীদের জন্য জেনারেল প্রভিডেন্ট ফান্ড বাধ্যতামূলক করা হয়েছে, তবে যারা পেনশন পান না তাদের ক্ষেত্রে সরকারি কর্মচারী কন্ট্রিবিউটর ফান্ডে
1979 সালের মানে যখন এটা হচ্ছে এই কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ডটা হয়েছে এক্সিকিউট হয়েছে 1979 সালে হ্যাঁ। এর আগে একটাই প্রভিডেন্ট ফান্ড ছিল যেটা হচ্ছে জেনারেল প্রভিডেন্ট ফান্ড। 1979 সালে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ডটা এক্সিকিউট হয়েছে। তো এখানে এইটা প্রণয়নের পর সরকার যাদেরকে ওই ফান্ডে অংশগ্রহণ করার অনুমতি প্রদান করবেন শুধুমাত্র তাদের ক্ষেত্রে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড রুলস প্রযোজ্য হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে কি তাহলে কন্ট্রিবিউটরি মানে স্ট্যাটিউটরি প্রভিডেন্ট ফান্ড কি কাকে বলে, এটা দুইটা ক্লাসিফিকেশন, একটা জেনারেল প্রভিডেন্ট ফান্ড আর একটা হচ্ছে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড। এ পর্যন্ত কারো কিছু জানার আছে? ম্যাম আমি নতুন জয়েন করছি, আমি শীটগুলো কিভাবে পেতে পারি? এটা ওই যে মনিরুলের কাছে আছে। একটু আমি এরপর থেকে আজকের পরে নেক্সট ক্লাসে যেটা দিব সেটা আমি আপনাদের বোধহয় একটা গ্রুপ আছে কি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তাই না? জি জি হোয়াটসঅ্যাপ গ্রুপে মনিরুল আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি যেদিন বলবো সেদিন একটু কাইন্ডলি আমাকে ওই দিনকে অ্যাড করবেন, আমি দিয়ে আমি আবার লিভ করে যাবো। ম্যাডাম ফেসবুকে দিতে পারবেন, আমাদের ফেসবুক গ্রুপে দিলে ফেসবুক হচ্ছে সবচেয়ে বেটার হবে। এখানে ফেসবুক বিষয়টা হচ্ছে কি ফেসবুকে তো আমাদের এত কে গাড়িতে বসে ক্লাস করছেন রাস্তায়? মানে ফেসবুকে এটা জমা থাকে এক জায়গায়, যে কোনো মুহূর্তে পাওয়া যায়। ঠিক আছে ঠিক আছে, ওকে আমি ফেসবুকে দিয়ে আচ্ছা আমি ফেসবুকে দিয়ে দিব। আপনাদের যেভাবে সুবিধা ম্যাম র্যান্ডম ইউজ করে তো। আচ্ছা আপনাদের যেভাবে সুবিধা হয় আমি সেখানে দিয়ে দেব। ফেসবুকে যদি সুবিধা হয় আমি ফেসবুকে দিয়ে হ্যাঁ দেব। ফেসবুক গ্রুপটা ম্যাডাম আর ওই মনিরুল কারণেই খোলা, kindly ওইখানে সবকিছু আচ্ছা ওকে মনির ভাই আমার ম্যাডামে যেটা দিয়েছে আপনি ওটা হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু শেয়ার করে দিয়েন মনির ভাই। ওইটা কিন্তু ফেসবুক গ্রুপে বোধহয় মনিরুল ওইটা দিয়ে তো দিয়েছে তাই না? জি আমি সব জায়গায় দিয়েছি ম্যাডাম। হ্যাঁ। আপনি যেদিন দিয়েছেন ওই দিন আমি হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়েছি এবং ফেসবুক গ্রুপে দিয়েছি, মেসেঞ্জার গ্রুপে দিয়েছি, সব জায়গায় দিয়েছি। আমি ভাই ফেসবুকে আমরা যারা পাইনি আরেকবার যদি দিয়ে দেন তাহলে ভালো কয়েকদিন লাগবে, আগে যারা পাইনি। হিস্ট্রি গুলো দেখলে পাওয়া যাবে। যারা পান না তারা একটু কষ্ট করে স্ক্রল করে উপরে চলে যান, উপরে চলে গেলেই দেখতে পাবেন যে ফেসবুক গ্রুপে দেওয়া হয়েছে। ফেসবুক গ্রুপে আছে, নুমান ভাই ফেসবুক গ্রুপে আছে, আপনি কাইন্ডলি একটু ওকে দেখেন। ভাই দেখুন। ওকে ভাই। আর যদি না পান আমাকে বলেন আমি দিয়ে দিব, আবার অসুবিধা নেই। ম্যাডাম আছে আমার কাছে, উনি না পাইলে আমি দিতে পারবো, আপনাকে কষ্ট করতে ঠিক হবে আছে না, অসুবিধা নেই, দিয়ে দিব আমরা। ওকে ম্যাডাম। আমি আসলে আর নিতে পারছি না। ঠিক আছে সবাই, আমি নেক্সট ক্লাসে ঠিক আবার আছে দিয়ে ঠিক দিচ্ছি। আছে, ধন্যবাদ ম্যাডাম। ওকে থ্যাংক ইউ ঠিক আছে ম্যাম, আসসালামু আলাইকুম। আজকে আমাদের প্রথম কোর্ট খোলা, আমরা এত রাশের মধ্যে ছিলাম, আমি জাস্ট এসে ফ্রেশও হই নাই, বাসায় ঢুকলাম আমি ঠিক 8:30 বাসায় ঢুকছি। মনিরুল যখন আমাকে ফোন করেছেন আমি তখন ব্যাগ রেখে আমার ট্যাবটা নিয়ে বসছি ক্লাস করার জন্য। ও আচ্ছা সরি ম্যাডাম। না, যাই না, হোক না, ধন্যবাদ ঠিক আছে, আপনাকে ম্যাডাম যে আপনি এত ব্যস্ততার মাঝেও আমাদের ক্লাস নিয়েছেন। না, আজকে ব্যস্ততার কারণ আপনাকে হচ্ছে ধন্যবাদ। প্রথম দিন তো, আজকে অনেকদিন পর কোর্ট খুললো, সবাই আমাদের একটা চাপের মধ্যে ছিল, আর সবার মধ্যে আসলে এতদিন বন্ধ তো একটা মানসিক ডিপ্রেশন সবাই গেছে। আজকে কোর্ট খোলার পর সবাই কোর্টে যাওয়া, আপনারা যখন আসবেন ম্যাডাম আপনার কোর্টে আপনার চেম্বারটা কোথায়? আমার চেম্বার হচ্ছে এনএক্স বিল্ডিং 2 4017। আচ্ছা ম্যাডাম ঠিক আছে ভাই, ঠিক আছে ম্যাডাম, আপনি অনেক ধন্যবাদ। আপনি এখন ওকে ম্যাডাম, ম্যাডাম। দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।